গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব জহির রায়হানের লেখা গল্প সূর্যগ্রহণ। সকাল থেকেই মেঘমেঘ করছিল সারা আকাশটা। দুপুর গড়াতেই বৃষ্টি নামল জোরে। বাইরে শুধু বৃষ্টির একটানা রিমঝিম শব্দ। মাঝে মাঝে দমকা বাতাসে সে বৃষ্টির বেগ বাড়ছিল, আবার কমছিল। রাস্তায় পায়ে চলা পথিকের সারা শব্দ ছিল না। শুধু দূর রেস্তোরাঁ থেকে ভেসে আসছিল গানের টুকরো টুকরো কলি। অস্পষ্ট তার সুর, তবু বেশ লাগছিল তার। আতপরা বিড়িটায় আগুন ধরিয়ে ক্লান্ত দৃষ্টি মেলে বাইরে তাকিয়েছিলেন আনোয়ার সাহেব। সবেমাত্র ফিরেছেন অফিস থেকে। একটু পরেই আবার বেরুতে হবে বাইরে। টিউশনির টাকাগুলো আজ পাবার কথা। আজ দেবেন কাল দেবেন করে অনেক ভুগিয়েছেন ভদ্রলোক। এদিকে টাকার ভীষণ দরকার আনোয়ার সাহেবের। পাওনাদাররা তাড়া দিচ্ছে সকাল বিকেল। তারপর হঠাৎ কড়া নেড়ে উঠল জোরে, বাবু চিঠি। চিঠিটা হাতে নিয়ে আধ ভাঙা চশমাটা ধীরে নাকের ডগায় বসিয়ে দিলেন আনোয়ার সাহেব। হাসিনার চিঠি। অতি পরিচিত একটা সম্বোধনের পর লিখেছে, ওগো, এমন করে আর কতদিন দূরে ঠেলে রাখবে আমায়? আজ পুরো 1 বছর হতে চলল বাড়ি আসনি তুমি। একটিবারের জন্যেও তো আমাকে দেখিনি এই 1 বছর। আগে বছরে কতবার আসতে তুমি? মনে আছে সেবার খুব ঘন ঘন এসেছিলে। মা বলেছিলেন, কিরে তুমু, এবার যে খুব তাড়াতাড়ি এলি, অফিস বন্ধ নাকি? মায়ের প্রশ্নটা মৃদু হেসে এড়িয়ে গিয়েছিলে তুমি। রাতের বেলা আমার কানে কানে বলেছিলে, কেন এত ঘন ঘন আসি জানো? কেন? তোমায় বারবার দেখতে ইচ্ছে করে তাই। মিথ্যে কথা। কে বলল তোমায় মিথ্যে? বলে আমার চিবুকে আলতো নাড়া দিয়েছিলে তুমি। কিন্তু সেই তুমি আজ এমন হয়ে গেছো কেন? এ কি তোমার অভিমান না আর কিছু? কিন্তু কেনই বা তুমি অভিমান করবে? আমি তো কোনো অন্যায় করছি বলে মনে হয় না। আর যদি করেই থাকি, তুমি কি আমায় ক্ষমা করে দিতে পারো না? ওগো, তোমাকে কেমন করে বোঝাই কত কষ্টে দিন কাটে আমার। এখানে এসে হঠাৎ থামলেন আনোয়ার সাহেব। যদিও চিঠিটা শেষ হয়নি এখনো অনেক অনেক কিছু লেখা আছে তার ভেতর। তবু থামলেন তিনি। কেননা ইতিমধ্যে মাথাটা কেমন গরম গরম হয়ে উঠছে তার। কপালে বিন্দু বিন্দু ঘাম ঝমছে এসে। চিঠিটা টেবিলের উপর বই চাপা দিয়ে রেখে ধীরে উঠে দাঁড়ালেন আনোয়ার সাহেব। কলগড়ায় গিয়ে চোখে মুখে পানি দিলেন বেশ কিছুক্ষণ। তারপর আবার ফিরে এলেন ঘরে। কি মনে করে হঠাৎ বাক্স থেকে পুরনো চিঠিগুলোকে একে একে বের করলেন আনোয়ার সাহেব। গত 1 বছরে চিঠি কম লেখেনি হাসিনা। অনেক অনেক লিখেছে। কিন্তু কেন লিখেছে? কার কাছে লিখেছে হাসিনা? আনোয়ার সাহেবের কাছে? না না, আনোয়ার সাহেবের কাছে লিখবে কেন সে? আনোয়ার সাহেব তো কেউ নন তার। যদিও সব, তবুও কেউ নন। হায় রে, হাসিনা যদি জানতো। ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস বুক ছেড়ে বেরিয়ে আসে আনোয়ার সাহেবের। চিঠিগুলোকে অন্যমনস্কভাবে নাড়াচাড়া করেন কিছুক্ষণ। হঠাৎ পুরনো একখানা চিঠির উপর আলতো করে চোখ বুলাতে থাকেন তিনি। টাকা পেয়েছি। মাসে মাসে বাজার খরচের টাকা কটি পাঠিয়েই যদি তুমি তোমার দায়িত্ব শেষ বলে মনে করো, তাহলে আর কিছুই বলার নেই আমার। যাক, মানু এখন সব সময় বাবা বাবা বলে ডাকে, যে বাবাকে জন্মের পর থেকে একটিবারের জন্য সে দেখেনি। সে বাবার নামটাই প্রথম উচ্চারণ করেছে সে। কি আশ্চর্য দেখো তো। পুরনো চিঠিটাকে খামের ভেতর পুরে রেখে আবার নতুন চিঠিটা হাতে তুলে নেয় আনোয়ার সাহেব। মানুষ জন্য মনটা কেমন কেঁদে ওঠে তার। আহা, মেয়েটাকে যদি একটিবার দেখতে পেতেন তিনি। কেমন হয়েছে মেয়েটা?
সে কি দেখতে ঠিক তার বাবার মতোই হয়েছে? মানুর কথা ভাবতে গিয়ে আর একটা মুখের আদল ভেসে উঠল আনোয়ার সাহেবের চোখের উপর। সুন্দর গোলগাল একখানা মুখ, প্রশস্ত কপালের উপর তেলবিহীন উস্কো খুস্কো মুখ, মুখ ভরা খোঁচা খোঁচা দাড়ি। হপ্তায় মাত্র একবার শেভ করত তসলিম। আনোয়ার সাহেব বকতেন খুব। এ আবার কেমন স্বভাব বলতো? দাড়ি রাখতে হলে রীতিমতো রেখে দিও। যদি মুখটাকে ন্যাড়া করে রাখবার ইচ্ছা হয়ে থাকে তাহলে রোজ একবার শেভ করো। এমন মুখ ভরা খোঁচা খোঁচা দাঁড়িয়ে একটা সৌন্দর্য জ্ঞানও তো থাকা দরকার। বকুনি খেয়ে এরপর কিছুদিন ঠিকমতো দাড়ি কামাতো তসলিম। চুলে তেলও লাগাতো বেশ পরিপাটি করে। তারপর আবার সেই অনিয়ম উচ্ছৃঙ্খল। মাঝে মাঝে ঠাট্টা করে আনোয়ার সাহেব বলতেন, আচ্ছা তসলিম, তোমার এই স্বভাবের জন্য বইয়ের কাছে থেকে বকুনি খাও না তুমি? আর বকুনি, কথাই বলে না বউ, বলে মৃদু হাসত তসলিম। বড় লাজুক মেয়ে কিনা তাই। তারপর একটু চুপ করে থেকে আবার বলতো, কবিরা এরকম একটু একটু উচ্ছৃঙ্খল হয় আনোয়ার সাহেব। এ শুধু আমার বেলা নয়, কবিদের একটা স্বভাব ধর্ম বলতে পারেন। তসলিম কবিতা লিখত। অফিসের কাজের ফাঁকে ফাঁকে ওটাই ছিল ওর একমাত্র নেশা। আনোয়ার সাহেব ছিলেন ওর কবিতার প্রথম শ্রোতা আর প্রথম সমালোচক। শুনতে না চাইলেও জোর করে শোনাত তসলিম। তবু না শুনে ক্ষুণ্ণ হতো সে। তবু না শুনলে ক্ষুণ্ণ হতো সে। মাঝে মাঝে অভিমানে কথা বলাই বন্ধ করে দিত সে। মানে ভাঙ্গাতে আনোয়ার সাহেবের কর্মসাবার। দেখো তসলিম, আমাকে শুনিয়ে কি লাভ বলো তো? আমি কি কবি না সাহিত্যিক? আমি কি বুঝবো তোমারও কবিতার? তুমিই বলো। মুখ টিপে হাসত তসলিম। আলবৎ বুঝবেন, বুঝবেন না কেন? একটু চুপ থেকে আবার বলতো সে, পড়ব, শুনবেন? পড়ো না, শুনি, বলতেন আনোয়ার সাহেব। হাত নেড়ে নেড়ে পড়ত তসলিম। পড়তো না ঠিক, যেন অভিনয় করত। পড়া শেষ হলে যদি বলতেন ভালো হয়েছে, তাহলে খুব খুশি হতো তাসলিম। আর যদি বলতেন কেমন যেন ভালো লাগলো না আমার, তাহলে মুখটা কালো করে বলতো সে, কবিতা বোঝেনি না আপনি। আনোয়ার সাহেব হাসতেন, কিছু বলতেন না। কিন্তু আজ দীর্ঘ 1 বছর পর হঠাৎ হাসিনার চিঠি হাতে নিয়ে তসলিমের কথা মনে পড়ল কেন আনোয়ার সাহেবের? না, আজ বলে নয়, প্রতিদিন যখনই হাসিনার চিঠি এসেছে তখনই তসলিমকে মনে পড়েছে আনোয়ার সাহেবের। বড্ড বেশি করে মনে পড়েছে যেন। রোগা লিকলিকে ছেলেটার কথা বারবার চোখের ওপর ভেসে উঠছে তার। বড্ড বেশি কথা বলতে পারত তসলিম। যতক্ষণ ঘরে থাকত ঘরটাকে সরগরম করে রাখত সে। সেদিন বিকেলে অফিস থেকে ফিরে এসে অশান্ত পদক্ষেপে তসলিমকে ঘরময় পায়চারি করতে দেখে প্রথমটাই কেমন যেন ঘাবড়ে গেলেন আনোয়ার সাহেব। কি ব্যাপার তসলিম, পাগলের মতো এমন ছুটোছুটি করছো কেন? কি হয়েছে? কেন, আপনি কিছুই শোনেননি? উত্তেজিত কণ্ঠে বলল তসলিম। ঘাড় নেড়েছিলেন আনোয়ার সাহেব। কই না তো। কেন, কি হয়েছে? গুলি গুলি করেছে সাহেব। আর কি হয়েছে? ইউনিভার্সিটির ছেলে আর একটাও বেঁচে নেই, গিয়ে দেখে আসুন। সে কি? যেন আকাশ থেকে পড়ছেন আনোয়ার সাহেব। খুব যে অবাক হচ্ছেন, বানিয়ে বলছি নাকি? গিয়ে একবার দেখে আসুন না। মেডিকেল কলেজের সামনে 1 হাঁটু রক্ত জমেছে। বিবেক বিরুদ্ধ যে কোনো কথাকেই বাড়িয়ে বলা তাসনিমের স্বভাব ছিল, কিন্তু তাসনিম মিছে কথা বলতো না কোনোদিন। তাই সবকিছু বিশ্বাস না হলেও গুলি চলার খবরটা যে সত্য তা বিশ্বাস না করে পারেননি আনোয়ার সাহেব। গুলি সত্যি চলেছিল, কিন্তু সেগুলি যে তার পরদিন তসলিমের বুকেও এসে বিঁধবে তা কি ভাবতে পেরেছিলেন আনোয়ার সাহেব? উফ, আজ দীর্ঘ 1 বছর পর তসলিমের কথাটা মনে না পড়লেই ভালো হতো। কথাটা ভীষণ ধরেছে আনোয়ার সাহেবের। টেবিলের পর হাসিনার পুরনো চিঠিগুলোর দিকে একবার তাকালেন।
এক বছরে কম চিঠি লেখেনি হাসিনা, অনেক অনেক লিখেছে। বাড়ি না আসার কি কারণ থাকতে পারে তোমার? আমি যদি কোনো অপরাধ করে থাকি, না হয় আমার পর রাগ করেছ তুমি, কিন্তু তোমার নবজাত শিশু সে তো কোনো অপরাধ করেনি, তাকে দেখবার জন্যও কি একবার বাড়ি আসতে পারো না তুমি? মিনুর বিয়ের বয়স হয়েছে, তার বিয়ে শাদির বন্দোবস্ত একটা করতে হবে বই কি। মা তো তোমার মুখের দিকে তাকিয়ে আছেন, তুমি ছাড়া পরিবারে আর কে বা আছে যে তার বিয়ে শাদির বন্দোবস্ত করবে? চিঠিটা মুড়ে আবার খামের ভেতর রেখে দিলেন আনোয়ার সাহেব। দুহাতের তালুতে মুখ গুজে চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। একটা গভীর অন্তদ্বন্দ্বে মনের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে তার। না, না, মানু মিনু সবাইকে ভুলে যেতে চান তিনি। ভুলে যেতে চান হাসিনাকে, আম্মাকে, সবাইকে, গোটা পরিবারকে। তবু ভুলতে পারেন কই আনোয়ার সাহেব? যত ভাবেন সম্পর্কটা এবার চুকিয়ে দিবেন, তখন তার মনের ভেতর আরো বেশি করে শিকড় গাড়ছে ওরা। সারাদিন শুধু ওদের কথাই ভাবেন আনোয়ার সাহেব। ওহ, এ প্রহসন আর কতদিন চালাবেন তিনি? স্মৃতিপটে আবারও কি মারছে তসলিম, তসলিম, তসলিমের রক্তাক্ত দেহ। কিন্তু দেহের কথাটা নিছক কল্পনাই করছেন আনোয়ার সাহেব। গুলিবিদ্ধ তসলিমের রক্তাক্ত দেহটা তিনি দেখেননি। দেখেননি বলেই তো একটা গভীর সন্দেহে আজও মন তোলপাড় করছে তার। সত্যিই কি মরছে, মারা গেছে তসলিম? 21-এর সারা রাত এক মুহূর্তের জন্য ঘুমায়নি সে। বসে বসে পোস্টার লিখেছে, অসংখ্য পোস্টার। পরদিন সকালে যখন বাইরে বেরোচ্ছিল তখন নিষেধ করেছিলেন আনোয়ার সাহেব, আজ তোমার বাইরে বেরোনো ঠিক হবে না তসলিম, যা মেজাজ তোমার, কি করতে কি করে বসবে ঠিক নেই। তার চেয়ে ঘরে বসে বসে ভাষার লড়াই নিয়ে কবিতা লেখো, সেটাও একটা কাজ। সে কথা শুনেও আমল দেয়নি তসলিম। বলেছে, আগে ভাষাকে বাঁচাতে হবে, ভাষা যদি না থাকবে তো কবিতা লিখব কি দিয়ে? বলে বেরিয়ে গেছে সে। সেদিন আর ফেরেনি। তারপর দিন, তারপর দিনও না। থানায় খোঁজ করে দেখেছেন আনোয়ার সাহেব, জেল গেটে খোঁজ করেছেন, খোঁজ করেছেন হাসপাতালে, কিন্তু কোথাও পাওয়া যায়নি তাকে। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠেছে আনোয়ার সাহেবের। অশান্ত পদক্ষেপে অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন তিনি। শেষে তার এক সহকারী বজলু সাহেবের কাছ থেকে শুনেছেন আসল খবরটা। হাইকোর্টের মোড়ে গুলি চলবার সময় তসলিমকে একবার দেখেছিলেন তিনি, আর দেখেননি। আর খোঁজ পাওয়া যায়নি তসলিমের। তসলিম মারা গেছে। হঠাৎ ডুকরে কেঁদে উঠছিলেন আনোয়ার সাহেব। এ কি হলো বজলু সাহেব? ওর বউ পরিবারের কি হবে? ওদের যে কেউ নেই। কেউ নেই? ধরা গলায় জিজ্ঞেস করেছিলেন বজলু সাহেব। না, কেউ নেই, বলেছিলেন আনোয়ার সাহেব। ওর বউ, মা, বোন, ওদের কি হবে বজলু সাহেব? কান্নায় রুদ্ধ হয়ে এসেছে তার কণ্ঠস্বর। অনেকটা মাতালের মতো টলতে টলতে বাসায় ফিরে এসেছিলেন আনোয়ার সাহেব। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই নজরে পড়েছিল তার ডাকবাক্সে একখান চিঠি, তসলিমের চিঠি। পরের চিঠি পড়ার অভ্যাস কোনোদিন ছিল না আনোয়ার সাহেবের, কিন্তু সেদিন পড়েছেন। বহু পরিচিত একটা সম্বোধনের পর গোটা গোটা অক্ষরে মেয়েলি লেখা, আজ কদিন থেকে মিনুর জ্বর, আমার শরীরও খুব ভালো যাচ্ছে না। কানু শেখ তার পাওনা টাকার জন্য খুব পিড়েপিড়ি করছে। মাইনে পাওয়া মাত্র টাকা পাঠিয়েও ঘরে চাল ডাল কিছু নেই, একবেলা আলু আর একবেলা ভাত খাচ্ছি। চিঠিটা পড়ে মনটা আরো বেশি রকম খারাপ হয়ে গিয়েছিল আনোয়ার সাহেবের। সারা রাত জেগে শুধু ভেবেছেন তিনি তসলিমের মৃত্যু খবরটা কি জানাবেন হাসিনাকে। চিঠি লিখে কি জানিয়ে দিবেন ওদের যে তসলিম মারা গেছে, ওদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম লোকটা আর বেঁচে নেই। এ আঘাত কি সইতে পারবে ওরা? মাথার ভেতরটা আবার গরম হয়ে উঠেছে আনোয়ার সাহেবের। সামনে টেবিলের পর রাখা হাসিনার চিঠিগুলো। এক বছরে কম চিঠি লেখেনি হাসিনা, অনেক অনেক লিখেছে। সামনে এখনো খোলা আছে ওর চিঠিগুলো। ওগো, আর কতদিন বাড়ি আসবে না তুমি? তুমি কি মাস মাস টাকা পাঠিয়েই শুধু নিশ্চিন্তে থাকবে? মা যে তোমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। ওগো,
সমাপ্ত।